নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে মূলত আমরা ইন্ডিয়ান পলিটি থেকে বেস্ট 20 কোয়েশ্চেন উইথ অ্যানালাইসিস আমরা আজকে কভার করব। এই ক্লাসটি মূলত যাদের যেই ক্যাটাগরি অফ স্টুডেন্টদের হেল্প করবে সেটা এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স অ্যাজ ওয়েল এজ আমরা জানি এসটিপিজিটির পরবর্তী সময়ে আমাদের ত্রিপুরাতে এসটিজিটির এক্সামও হবে। আর এসটিজিটির সিলেবাসে পলিটিক্যাল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ পার্ট, রিসেন্ট টাইমে এটাকে অ্যাডেড করা হয়েছে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ দিস কোয়েশ্চেন অলসো ইম্পর্টেন্ট ফর STGT স্টুডেন্টস অ্যাজ ওয়েল এস STPGT পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টস। ওকে, চলুন আমরা দেরি না করে শুরু করি। এবং এর আগে আমরা আরেকটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, যারা STPGT পলিটিক্যাল সায়েন্সের প্রিপারেশন করছেন তাদের জন্য বেস্ট 1000 কোয়েশ্চেনের সিরিজ আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমাদের পোস্টে গেলে আমাদের নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারের থ্রুতে আমাদের সাথে কানেক্ট হয়ে সেই কোয়েশ্চেনগুলো নিতে পারেন। আমরা আশা রাখতে পারি এই কোয়েশ্চেনগুলোকে আপনি যদি ভালোভাবে করে যান, অ্যাজ ওয়েল এজ কনসেপচুয়াল ক্লিয়ারিটির পাশাপাশি যদি এই 1000 কোয়েশ্চেনকে যদি একেবারে প্রপার সেন্সে যদি সলভ আউট করে যান, ইট উইল বি মোর হেল্পফুল ডিউরিং দ্য এক্সাম। অ্যাজ ওয়েল এজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এই যে 1000 কোয়েশ্চেন আছে সেখানে 60 to 70% কোয়েশ্চেনের সাথে আমরা এক্সপ্লেনেশন অ্যাড করেছি কোয়েশ্চেনের আনসারের সাথে, যেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। চলুন আমরা আজকে শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি? অর্থাৎ নিম্নলিখিত কোন ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার সাথে সম্পর্কযুক্ত? দেখুন, এই যে কোয়েশ্চেনটা, ইট ইজ ওয়ান কাইন্ড অফ নট, ইট ইজ ভেরি মাচ হার্ড কোয়েশ্চেন। এটা একেবারে এমন কোনো কোয়েশ্চেন না যেখানে অনেকটা হার্ড আপনারা বুঝতে পারছেন না, বাট এই কোয়েশ্চেনটার মধ্যে একটা ট্রিকিনেস আছে। ঠিক, কোয়েশ্চেনটা একটু উল্টোভাবে করা হয়েছে আমাদেরকে। ঠিক আছে, আমরা জানি আমাদের কাছে 3টা ইমার্জেন্সি পাওয়ার আছে। একটা হলো ন্যাশনাল ইমার্জেন্সি, একটা হলো স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্ট ইমার্জেন্সি বলি আমরা, দেন সিএতে হলো আমাদের ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা হয়েছে। দিস আর দ্য 3 টাইপস অফ ইমার্জেন্সি পাওয়ার আমি আর্টিকেলের পাশাপাশি লিখে দিয়েছি। এর মধ্যে আমাদের যে ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352-তে বলা হয়েছে যে আমাদের দেশে যখন কোনো কারণে ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো হবে তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো সাসপেন্ড করা হবে। আমি আবার বলছি, যখন আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোজ করা হবে, লাগানো হবে, দ্যাট টাইম আওয়ার ফান্ডামেন্টাল রাইটস উইল বি সাসপেন্ড। ওকে, ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করা হবে। ফাইন, ভেরি গুড। তাহলে এক্ষেত্রে আমরা আনসার জেনে নিলাম, দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার এ। কিন্তু আমাদের মেন অবজেক্টিভ শুধুমাত্র আনসার জানা নয়, আনসারের পাশাপাশি আরও যে ইন্টার রিলেটেড জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসকে প্রপার ওয়েতে বোঝা, প্রপার ওয়েতে আমাদের ইমপ্লিমেন্ট করা। সো এক্ষেত্রে যদি বলি দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ 352, বিকজ 352-তে কী আছে, ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে যে কনস্টিটিউশন উইচ আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ সংবিধানের জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার সাথে সম্পর্কিত। সো রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ। চলুন আমরা একটু এক্সপ্লেনেশনের দিকে ধ্যান দিই। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 3টা আর্টিকেলে, একটা আর্টিকেল, একটা আর্টিকেল 3টা আর্টিকেলে আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা হয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে যে আমাদের দেশে যদি ন্যাশনাল ইমার্জেন্সি যদি লাগে, জাতীয় জরুরি অবস্থা যদি লাগে, সেক্ষেত্রে 2টা গ্রাউন্ডে জাতীয় জরুরি অবস্থা লাগতে পারে। অর্থাৎ একটা হলো আমাদের এক্সটার্নাল রিজন, একটা হতে পারে ইন্টারনাল রিজন। অর্থাৎ আমি যদি বলি, বাংলায় যদি বলি, একটা হলো বাহারিগত কারণে। তো আজকে আমাদের ইন্ডিয়ার উপর চায়না অ্যাটাক করে দিল, আমাদের ইন্ডিয়ার উপর পাকিস্তান অ্যাটাক করে দিল। সো অন দ্যাট বেসিস যদি আমাদের ইন্ডিয়াতে যদি ইমার্জেন্সি লাগানো হয়, সেটাকে আমরা বলবো এক্সটার্নাল ইমার্জেন্সি। দ্যাট মিনস দ্য ইমার্জেন্সি ইম্পোর্টস অন দ্য বেসিস অফ এক্সটার্নাল রিজন, অর্থাৎ বাহারি কোনো কারণবশত রিজনে আমাদের ইন্ডিয়াতে জাতীয় জরুরি অবস্থা লাগানো হয়েছে। অপোজিট সাইডে যদি বলি
আরেকটা রিজনে আমরা ন্যাশনাল ইমার্জেন্সি লাগাতে পারি, সেটা হলো ইন্টারনাল রিজন। ইন্টারনাল রিজন বলতে কি, উইদিন আমাদের কান্ট্রির মধ্যে যদি এমন কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয় যে কারণে ওই সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়া গভর্নমেন্টের পক্ষে পসিবল হচ্ছে না, অন দ্যাট বেসিস গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোর্টস করলো। সো আমি একেবারে ডিটেলসে বলার চেষ্টা করছি যে আমাদের ভারতে ন্যাশনাল ইমার্জেন্সি দুইটা কারণে লাগতে পারে। এই যে আর্টিকেল নাম্বার 352 দুইটা কারণে লাগতে পারে। একটা হলো এক্সটার্নাল রিজন, দেন আনাদার ওয়ান ইজ ইন্টারনাল রিজন। অর্থাৎ বাংলায় বললে একটা হলো বাহারি কারণ বাহ্যিক, একটা হলো অভ্যন্তরীণ কারণ। ঠিক আছে, এবার আমি যদি বলি আমাদের যখন ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি লাগবে, আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। ওকে, ফান্ডামেন্টাল রাইটস 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। এবং যদি ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেলের কথা যদি বলি, আর্টিকেল শুরু হয়, ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল শুরু হয় 40 থেকে 80, 19 থেকে 22, দেন 23, 24, দেন 25 থেকে 28, দেন 29 এবং 30 এবং 32। দিস আর দ্য 6 ফান্ডামেন্টাল রাইট অফ ইন্ডিয়ান সিটিজেন। সো এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো মেনশন করা আছে, আমাদের সবগুলো ফান্ডামেন্টাল রাইট কিন্তু ডিউরিং দ্য ন্যাশনাল ইমার্জেন্সি সাসপেন্ড হবে, কিন্তু অ্যাকসেপ্ট আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড 21। আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড 21 সাসপেন্ড হবে না ন্যাশনাল ইমার্জেন্সির সময়। ভালোভাবে মাথায় রাখুন, যখন আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি লাগবে, কোনো মতে আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড 21 সাসপেন্ড হবে না। আরেকটা জিনিস আছে, ভালো করে বুঝে নিন। আমি একটু আগে বললাম আমাদের দেশে দুইটি কারণে ন্যাশনাল ইমার্জেন্সি লাগতে পারে, একটা হলো ইন্টারনাল রিজন, একটা হলো এক্সটার্নাল রিজন। যদি আমাদের ভারতে এক্সটার্নাল রিজন, অর্থাৎ আজকে আমাদের ভারতে চায়না বা পাকিস্তান, ওকে, যদি আমাদের ভারতে পাকিস্তান বা চায়না অ্যাটাক করে দেয়, সেই ক্ষেত্রে যে ইমার্জেন্সিটা আমরা লাগাবো সেটাকে আমরা বলবো এক্সটার্নাল ইমার্জেন্সি। সো এক্সটার্নাল ইমার্জেন্সির কারণে যদি আমাদের দেশে এক্সটার্নাল রিজনে যদি আমাদের দেশে ইমার্জেন্সি লাগে, সেক্ষেত্রে আর্টিকেল নাম্বার 20 এবং 21 সাসপেন্ড হবে না। এছাড়া প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল সাসপেন্ড হয়ে যাবে এক্সেপ্ট 20 অ্যান্ড 21। কিন্তু যদি কোনো কারণে আমাদের ইন্ডিয়াতে ইন্টারনাল রিজন, অর্থাৎ অভ্যন্তরীণ কারণে, ইন্টারনাল রিজনে যদি আমাদের দেশে কোনো কারণে যদি ইমার্জেন্সি লাগে, সেক্ষেত্রে আমাদের দেশে আর্টিকেল নাম্বার 20, 21 এবং 19 এই তিনটা আর্টিকেল সাসপেন্ড হবে না। এছাড়া প্রত্যেকটা আর্টিকেল সাসপেন্ড হয়ে যাবে। আশা করি আমি আপনাদের এই জিনিসটা বুঝাতে পারলাম যে আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি দুইটি কারণে লাগতে পারে। একটি কারণ হলো অভ্যন্তরীণ কারণ, আরেকটি হলো বাহ্যিক কারণ। দ্যাট মিন্স একটা হলো ইন্টারনাল রিজন, আনাদার ওয়ান ইজ এক্সটার্নাল রিজন। যদি আমাদের দেশে কোনো কারণে ন্যাশনাল ইমার্জেন্সি লাগে, আমি ধরে নিলাম আমাদের দেশে এক্সটার্নাল রিজনে বাহ্যিক কোনো কারণে ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো হলো, এক্ষেত্রে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে প্রত্যেকটি মৌলিক অধিকার সাসপেন্ড হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র আর্টিকেল নাম্বার 20 এবং 21 এই দুইটি যে আর্টিকেল আছে, এই যে বিষয়বস্তু আছে আপনারা দেখবেন, এগুলা কোনো সময় সাসপেন্ড হবে না। কিন্তু ধরুন আমাদের দেশেতে ন্যাশনাল ইমার্জেন্সি লাগলো কোনো ইন্টারনাল কারণে, ইন্টারনাল বলতে আমাদের উইদিন কান্ট্রির মধ্যে এরকম কোনো সিচুয়েশন বা প্রবলেম ক্রিয়েট হয়েছে যেটাকে ট্যাকেল দেওয়া বা হ্যান্ডেল করাটা পসিবল হচ্ছে না। সো অন দ্যাট বেসিস যে ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো হলো, যখন ইন্টারনাল রিজনে ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো হবে, তখন আর্টিকেল নাম্বার 20, 21 এবং 19 সাসপেন্ড হবে না। কোনো মতে এই তিনটি আর্টিকেল সাসপেন্ড হবে না। এছাড়া প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যাবে। আশা করে বুঝতে পারলাম। যখন ন্যাশনাল ইমার্জেন্সি এক্সটার্নাল কারণে হবে তখন শুধুমাত্র এই দুইটা আর্টিকেল, যখন ইন্টারনাল এই দুইটা তো থাকবে, তার পাশাপাশি আর্টিকেল নাম্বার 19ও সাসপেন্ড হবে না। ওকে, আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে পারলাম। প্রথম নাম্বার কোয়েশ্চেন অনেকটা এক্সপ্লেনেশন, কিন্তু আমরা আশা রাখছি আপনারা যদি ভালোভাবে যদি সময় দিয়ে যদি এক্সপ্লেনেশনটা যদি শুনেন, তাহলে আপনাদের অনেকটাই হেল্প হবে। ওকে, তারপরে দেখি ভারতের প্রধান নির্বাচন কমিশনকে কে নিয়োগ করেন। ভেরি মাচ সিম্পল কোয়েশ্চেন, হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অবভিয়াসলি চিফ ইলেকশন কমিশনকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট চিফ ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট করে। এখন চিফ ইলেকশন কমিশন যদি বলি, আমাদের ইলেকশন কমিশন আমরা জানি
ইলেকশন কমিশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা যদি বলি, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 324-এ ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে। আবার এক্সামে আসতে পারে পার্ট নাম্বার 15, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে টোটাল 25 পার্টস আছে, 25 পার্টস আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এর মধ্যে 15 নাম্বার যে পার্টটা আছে সেখানে ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে। প্রথম যে বিষয়টা, ফ্যাকচুয়াল যে ইনফরমেশনটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। তারপরে আপনাদের এক্সামের জন্য জানতে হবে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন এটা জানাটা আপনাদের খুব দরকার। আরেকটা জানতে হবে যে প্রেজেন্ট ইলেকশনার কমিশনার কে, দুইটা জিনিস আপনাদেরকে জানতে হবে। ফার্স্ট ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন, ছিলেন আমাদের ফার্স্ট ইলেকশন কমিশনার। প্রেজেন্ট মেবি রাজীব একজন, আপনারা প্রেজেন্টটা একটু চেক করে নেবেন, আমি এক্স্যাক্টলি শিওর বলতে পারছি না, আমার মেবি রাজীব করে একজন ছিল, রিসেন্টলি চেঞ্জ হয়েছে, আপনারা একটু চেক করে নেবেন প্রেজেন্টটা। ওকে, এটা আমার দিক থেকে আমি শিওর নই তাই আমি বলছি না। ওকে, আপনারা একটু চেক করে নেবেন। সো আপনাদের এক্সামের জন্য জানতে হবে কি যে ইলেকশন কমিশন পার্ট 15-এ বলা হয়েছে, আর্টিকেল 324-এ বলা হয়েছে আমাদের ফার্স্ট ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। ওকে, সুকুমার সেন ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ওকে, সো এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। অ্যাজ ওয়েল এজ আপনাদের আরও কিছু ইনফরমেশন মনে রাখতে হবে, সেটা হলো আমাদের ইলেকশন কমিশনার আজকে বর্তমানে প্রেজেন্ট সময়ে ইট ইজ এ মাল্টি মেম্বার কমিটি। ওকে, মাল্টি মেম্বার কমিটি। মাল্টি মেম্বার কমিটি। ওকে, আজকে বর্তমানে ইলেকশন কমিশন কি, প্রেজেন্ট টাইম মাল্টি মেম্বার কমিটি, অর্থাৎ আজকে বর্তমানে ইলেকশন কমিশন, আমি চিফের কথা বলছি না, ইলেকশন কমিশন হলো একটা মাল্টি মেম্বার বডি যেখানে ওয়ান চিফ ইলেকশন, জাস্ট আমি ইলেকশন কমিশনার ওয়ান অ্যান্ড আদার দুইজন, টোটাল তিনজন আজকে বর্তমানে ইলেকশন কমিশনের মেম্বার, একজন চিফ ইলেকশন কমিশনার আর দুইজন আদার ইলেকশন কমিশনার। ওকে, সো দিস আর দ্য ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন। দেখুন, আপনি কোশ্চেন সলভ করার মেইন মোটিভ আপনার শুধুমাত্র আনসার জানান। আমি বারবার বলছি যে এক্সাম পারপাসে কোশ্চেন সলভ করছেন, অ্যাটলিস্ট প্রত্যেকটা কোশ্চেন সলভ করার পরে আপনাকে অ্যানালাইসিসটা একটু দেখতে হবে। এবং আপনি কোশ্চেন সলভ করার সময় এটা এনশিওর করবেন, এবং ওই জায়গাগুলোর থেকে আপনি কোশ্চেন সলভ করতে চাইবেন যে জায়গাগুলো একটু হলেও আপনাকে অ্যানালাইসিসটা বলছে। শুধুমাত্র কোশ্চেন সলভ করে, হ্যাঁ একটা লেভেলে আপনাকে এটা হেল্প করবে, শুধুমাত্র এক্সামের 1-2 দিন আগে শুধু আপনি ফার্স্ট ওয়েতে শুধু আনসারগুলো সলভ করলেন দেখলেন, বাট এখন আমাদের হাতে অলমোস্ট এক্সামের আরও 1 থেকে 1.5 মাস বাকি আছে। যারা পিজিটি পলিটিক্যাল সায়েন্স দেবেন, অলমোস্ট দোজ হু উইল বি অ্যাপিয়ার ইন দ্য STGT, they will have almost more than 2 month times. So I think this is huge time period, but now you need to utilize it in a very effective and efficient way. For that purpose আপনি যেই জিনিসগুলো পড়বেন on that basis you need to solve the question, because যখন আপনি কোশ্চেন সলভ করবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর কোশ্চেন সলভ করার পাশাপাশি আপনি অ্যানালাইসিসটাকে একটু দেখার চেষ্টা করবেন। আপনি যদি অ্যানালাইসিস যদি আপনার কাছে যদি নাও থাকে, আপনি নিজের থেকে ইনফরমেশানগুলোকে একটু কালেক্ট করার চেষ্টা করুন, আপনি নোটস থেকে হোক বা মোবাইল থেকে হোক, বাই এনি ওয়ে আপনি ট্রাই করবেন যে একটু ডিপ সেন্সে জিনিসটাকে একটু অ্যানালাইসিস করা। রিজন ইজ দ্যাট, এই যে আমি ইলেকশন কমিশনার পড়াচ্ছি এখানে, আমি যে কয়েকটা ইনফরমেশন বললাম এগুলো আপনি যদি ভালো করে যদি শুনেনও, আপনার অনেকটা জিনিস কিন্তু রিভিশন হয়ে যাবে। সো দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড এফেক্টিভ ওয়ে অফ প্রিপারেশন যখন আপনি কোয়েশ্চেন সলভ করুন। ওকে, যেগুলো ইলেকশন কমিশন সম্পর্কে যদি আরও ইনফরমেশান আমি যদি বলি, এটা ইনিশিয়াল টাইমে কিন্তু সিঙ্গেল মেম্বার বডি ছিল। আমাদের ইলেকশন কমিশন ইনিশিয়াল টাইমে কী ছিল, সিঙ্গেল মেম্বার বডি। ওকে, সিঙ্গেল মেম্বার বডি ছিল, বাট এটা আলটিমেটলি ডাবল হয়েছে কবে, যখন আমাদের ভোটিং এজ 21 থেকে রিডিউস করে 18 করা হয়, তার পরবর্তীতে
ফিক্সড ওয়েতে আমি যদি ভুল যদি না করি 1993 এর পরের থেকে ফিক্সডভাবে এটা মাল্টি মেম্বার, দ্যাট মিনস 3 মেম্বার বডি করা হয়েছে। ওকে, এই যে একটা যেহেতু আমি ইনফরমেশন বললাম, এখানে কি বললাম আমি, যে যে এজটাকে কমানো হয়, কত করা হয়, এজটাকে কমিয়ে আপনার 21 থেকে 18 করা হয়। কবে করা হয়? এততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে করা হয়। দ্যাট মিনস 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইয়ার 88। ওকে, আর এটা এফেক্টে আসে 89-এ। ওকে ফাইন, দিস অল আর দ্য ইনফরমেশন, যেটা আপনার রিভিশন হয়ে গেল, 61 রিভিশন হয়ে গেল, ইয়ারটা রিভিশন হয়ে গেল, কত এলো এবং কত এফেক্টে এলো। সো আই থিঙ্ক ইট ইজ এনাফ। ওকে, চলুন আমরা তারপরে কোয়েশ্চেন নাম্বার 2 নম্বরের দিকে দেখছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া ইজ বরোড ফ্রম উইচ কান্ট্রি? দেখুন, খুবই একটা দুর্দান্ত কোয়েশ্চেন। আই থিঙ্ক ইট টেক্স টাইম টু অ্যানালাইসিস ইট। ওকে, এটাকে অ্যানালাইসিস করতে একটু টাইম নেবে। ওকে, ন্যায়িক পর্যালোচনা, ধারণা কোন দেশ থেকে বা কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? সো রাইট অ্যান্সার যদি সিম্পলি যদি বলি, রাইট অ্যান্সার ইজ ইউএসএ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন, আমাদের এবার প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো জুডিশিয়াল রিভিউ মিনস কি। ওকে, জুডিশিয়াল রিভিউ ইউএস থেকে নেওয়া হয়েছে, এটা আমি জেনে নিলাম, এবং আমাকে বুঝতে হবে জুডিশিয়াল রিভিউ মানে কি। দেখুন, রিভিউ মানে কি, আমরা প্রথম রিভিউটা একটু ভালো করে বুঝিনি, জুডিশিয়াল রিভিউটা আমরা বুঝবো পরে দিয়ে। ওকে, যারা আমরা ক্রিকেট ভালোবাসি, যারা আমরা ক্রিকেট দেখি, আমরা ক্রিকেটের সাথে যারা যুক্ত, আমরা সবাই জানি রিভিউ একটা বলে সিস্টেম আছে। দেখুন, আমি কেন এই কথাটা বলছি, এটার সাথে এটার রিলেশন আছে। আপনি এই রিভিউটা যদি ভালোভাবে যদি বুঝেন, ক্রিকেটের রিভিউটা, দেন আই থিঙ্ক এটা বোঝাটা আপনার অত একটা ডিফিকাল্টি হবে না, এটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। দেখুন, যারা আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটে আমরা সবাই জানি রিভিউ সিস্টেম আছে। রিভিউ সিস্টেম আপনি একটু ভাবুন যে কোন সময় রিভিউ সিস্টেমটা ইউজ করা হয়। যখন আমি একটু এক্সাম্পল দিয়ে একটু স্লাইটলি লিখে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ক্রিকেটে যখন আমরা রিভিউ ইউজ করি, দ্যাট মিনস ধরুন আম্পায়ার কোনো একটা ডিসিশন দিল, লাইক ধরুন ব্যাটিং করছে, আমি জাস্ট এক এক্সাম্পল, ধরেন রোহিত ব্যাটিং করছে। ওকে, আম্পায়ার সেটাকে আউট দিল, ডিসিশন দিল কি আউট দিল, কিন্তু রোহিত শর্মার কাছে যখন মনে হবে এটা মেবি এটা আউট নয়, রিজন ইজ দ্যাট হয়তো বা এলবিডব্লিউ আউট দিয়েছে কিন্তু এটা ব্যাটে টাচ হয়েছে, যখন রোহিত শর্মার কাছে ডাউট হবে যে হ্যাঁ মেবি এটা আউট নেই, কারণ এই বলটা হয়তো বা এলবিডব্লিউ হবে না, কারণ এটা ব্যাটে লেগেছে। যারা আমরা এলবিডব্লিউ জানি, এলবিডব্লিউ সিস্টেম, বা আমি চলুন এলবিডব্লিউ অনেকটা কঠিন হয়ে যাবে, ধরো আপনার ব্যাটে লেগেছে বা ব্যাটে লাগেনি, বলটা উইকেট কিপারের কাছে ক্যারি করলো, উইকেট কিপার আবেদন করলো, দেন রোহিত শর্মাকে আম্পায়ারে কী দিল, আউট দিল, কিন্তু রোহিত শর্মা রিয়েলাইজ করেছে যে বলটা না অ্যাকচুয়ালি ব্যাটে লাগেনি, তখন রোহিত শর্মা কী নেবে, রিভিউ নেবে, তখন রোহিত শর্মা রিভিউ নেবে। ওকে, সো রোহিত শর্মা রিভিউ কেন নেবে, যাতে আর্লিয়ার যে ডিসিশনটা ছিল বা ডিসিশনটা নেওয়া হয়েছে, এই ডিসিশনটাকে পরিবর্তন করার জন্য, কারণ এই যে ডিসিশনটা যে দিয়েছে আম্পায়ারে, এই ডিসিশনটা হয়তো এটা রাইট নয়, এটাকে চেক করার জন্য রিভিউ নিয়েছে। কি করার জন্য? চেক করার জন্য। এবার যখন এটা চেক কে করবে, এটা একজন থার্ড আম্পায়ার থাকবে যিনি এই ডিসিশনটাকে চেক করবে। ওকে, থার্ড আম্পায়ার থাকবে যে ডিসিশনটাকে চেক করবে, ডিসিশনটাকে চেক করে থার্ড আম্পায়ার যদি দেখে যে এটা সত্যি এটা ব্যাটে লাগেনি, তাহলে সেটাকে নট আউট করে দেবে। দিস ইজ দ্য আলটিমেটলি দ্য সিস্টেম অফ রিভিউ, এটা হলো আলটিমেটলি রিভিউর সিস্টেম। সো এইভাবে আপনি যদি রিভিউর সিস্টেমটা যদি বুঝেন, তো এইভাবে আমাদের সুপ্রিম কোর্টও রিভিউ করতে পারে। এখন সুপ্রিম কোর্ট কিসের রিভিউ করতে পারে? আমাদের আইনসভা বা লেজিসলেচার, ওকে, আমাদের আইনসভা লেজিসলেটরে যদি কোনো আইন পাস করে,
সে আইনটা কি আদৌ কনস্টিটিউশনাল বেসড? এই আইনটা কি আদৌ লিগ্যাল গ্রাউন্ডের বেসে তৈরি করা হয়েছে? সে লাইক আইনটা কি, আইনসভা যে আইনটা তৈরি করেছে এই আইনটা কি আদৌ কনস্টিটিউশনাল সিস্টেমকে ফলো করে হয়েছে কি হয়নি? এই সিস্টেমটাকে রিভিউ করার পাওয়ার থাকে আমাদের সুপ্রিম কোর্টের কাছে। অর্থাৎ আমাদের পার্লামেন্ট যদি কোনো ল তৈরি করে, সেই ল কি আদৌ কি আমাদের কনস্টিটিউশনাল সিস্টেম বেসড, নাকি কনস্টিটিউশনাল বাইরে গিয়ে এই আইনটা কোনো এফেক্ট করছে, এই যে সিস্টেমটাকে চেক করা, সেটাকে বলি আমরা জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ জুডিশিয়াল কাছে, আমাদের জুডিশিয়াল কাছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কাছে পাওয়ার আছে যে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভা যদি কোনো আইন তৈরি করে, সে আইনটা কি আদৌ কি প্রপার বেসে বা প্রপার গ্রাউন্ডে তৈরি করা হয়েছে কি না হয়নি, এটা চেক করার পাওয়ার থাকে আমাদের জুডিশিয়ালের কাছে। ওকে, আর এই জুডিশিয়ালকে যে পাওয়ারটা তার কাছে থাকে এটাকে রিভিউ বলে। ওকে, জুডিশিয়াল রিভিউ বলা হয়। অর্থাৎ যদি আমাদের পার্লামেন্ট কোনো ল পাস করে এবং সুপ্রিম কোর্ট সেটাকে দেখে যে অ্যাকচুয়ালি এই যে লটা বা আইনটা যে তৈরি করেছে আদৌ কি আইনটা কনস্টিটিউশনাল বেসড নাকি কনস্টিটিউশনাল বেসড না, নাকি এটা কনস্টিটিউশনের কোনো জিনিসকে এফেক্ট করছে, নাকি এটা আনকনস্টিটিউশনাল। দেখুন একটা ওয়ার্ড, যে এই যে লটা বা আইনটা যে পাস করেছে সেটা কি কোনো আইন আনকনস্টিটিউশনাল কি না, এটা চেক করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। ওকে, সো এবার যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দেখে যে আইনটা পার্লামেন্ট পাস করেছে সেটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনালের বেসকে এফেক্ট করছে, দ্যাট মিনস আনকনস্টিটিউশনাল, তখন সুপ্রিম কোর্ট এটাকে ক্যান্সেল করে দিতে পারে। ওকে, এই সিস্টেমটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। দ্যাট মিনস আমাদের লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ বা শাসন বিভাগ বা আমাদের আইন বিভাগ যদি কোনো আইন পাস করে বা ল পাস করে, সেটাকে চেক করার পাওয়ার থাকে আমাদের সুপ্রিম কোর্টের কাছে, জুডিশিয়ালির কাছে, যে আদৌ যে তারা আইনটা তৈরি করেছে সেটা কি আদৌ কি কনস্টিটিউশনাল বেসড নাকি আনকনস্টিটিউশনাল, এই যে চেক করার পাওয়ারটা আমাদের সুপ্রিম কোর্টের কাছে থাকে বা হাইকোর্টের কাছে থাকে, আর এটাকে আমরা বলি জুডিশিয়াল রিভিউ। ওকে, তারপরে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলছে, উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্র্যান্টস দ্য রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, অর্থাৎ ভারতের সংবিধানে কোন প্রবন্ধে বা কোন আর্টিকেলে সংবিধান প্রতিকার পাওয়ার অধিকার দেওয়া হয়েছে। ওকে, আমরা একেবারে সিম্পল ওয়েতে আমরা আলোচনা করার চেষ্টা করছি যে কনস্টিটিউশনাল রিমেডিসের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 32-তে কনস্টিটিউশনাল রিমেডির কথা বলা হয়েছে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে আমাদের বর্তমানে টোটাল উই হ্যাভ 6 ফান্ডামেন্টাল রাইট, অ্যান্ড আউট অফ দিস 6 ফান্ডামেন্টাল রাইট দ্য কনস্টিটিউশনাল রিমেডিস ইজ ওয়ান অফ দ্যাম। অর্থাৎ আমাদের যে 6টা ফান্ডামেন্টাল মৌলিক অধিকার রয়েছে এর মধ্যে কনস্টিটিউশনাল রিমেডিস, দ্যাট মিন্স সাংবিধানিক প্রতিকার, এটা একটা মৌলিক অধিকার, যেখানে বলা হয়েছে যে মানুষের মৌলিক অধিকার অ্যাজ এ সিম্পল নাগরিক বা লাইক এ কমন পিপল, যদি আপনাদের মৌলিক অধিকার যদি কোনো ব্যক্তি বা রাষ্ট্র বা কোনো জিনিসের দ্বারাই লঙ্ঘন হয়, দ্যাট মিনস এফেক্ট হয়, দেন ইউ হ্যাভ দ্য পাওয়ার টু গো টু দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যাওয়ার আপনার কাছে ক্ষমতা আছে আর্টিকেল নাম্বার 32 এর থ্রুতে, অ্যাজ ওয়েল এজ আপনার কাছে হাইকোর্টের কাছে যাওয়ার ক্ষমতা আছে আর্টিকেল নাম্বার থ্রু দ্য আর্টিকেল নাম্বার 226-এ। ওকে, আর এটাকে কনস্টিটিউশনাল রিমেডিস বলা হচ্ছে। ওকে, কনস্টিটিউশনাল রিমেডিস মানে কি প্রতিকার। যেভাবে আমরা কী খাই, আমাদের যদি জ্বর হয় আমরা কী খাই, প্যারাসিটামল খাই, সো এক্ষেত্রে জ্বর হওয়ার পরে প্যারাসিটামল যে খাচ্ছি সেটা একটা প্রতিকার। ওকে, রিমেডিস যেটা আমার জ্বরটাকে কমাবে। সো সেম ওয়েতে কনস্টিটিউশনাল রিমেডি গ্র্যান্ট দ্য রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। ওকে, যে আমাদেরকে রেমেডিস প্রোভাইড করছে, যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি কেউ যদি ভায়োলেট করে সেক্ষেত্রে আমরা এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস থ্রুতে আমরা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেতে পারবো, বাট তার জন্য আলাদা আলাদা আর্টিকেল। 32-তে থ্রুতে সুপ্রিম কোর্টে যেতে পারবো, সেম হয়েতে 226-এর থ্রুতে আমরা হাইকোর্টে যেতে পারবো। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, চলুন তারপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 আমরা আলোচনা করছি। একেবারে সিম্পল কোয়েশ্চেন, আমি এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দেব। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে
আর্টিকেল নাম্বার লাইক কনস্টিটিউশনাল রিমেডিজ আর্টিকেল নাম্বার 32, এই আর্টিকেলটাকে আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলেছেন। ওকে, সোল অ্যান্ড হার্ট বলেছেন। ওকে, আসে অনেক সময় আমাদের কোন আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল বলেছেন ডক্টর বি আর আম্বেদকর, আর্টিকেল নাম্বার 32কে তিনি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হার্ট অ্যান্ড সোল বলেছেন। ওকে, তারপরে আমি কোয়েশ্চেন নাম্বার 4 আমরা যদি দেখি, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, ভারতীয় সংবিধানের প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সো একেবারে সিম্পল আনসার, ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। ওকে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এর বাইরেও আরও 7-8 জন ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন, আপনারা একটু দেখে নেবেন। মুন্সি ছিলেন, আল্লাদি কৃষ্ণ স্বামী ছিলেন, খাইতন ছিলেন, দেন এরকম করে আরও 7-8 জন মেম্বার ছিল, আপনারা একটু চেক করে নেবেন। আই থিঙ্ক দরকার নেই, বাট স্টিল ইফ ইউ হ্যাভ দ্য টাইম অর ইউ আর interested to learn slightly in a very brief way, then you can find out, you can search that who are the member of drafting committee. So এর থ্রুতে আপনি একটু চেক করে নিতে পারেন যে ড্রাফটিং কমিটির অন্যান্য মেম্বার কারা বা কারা ছিলেন ড্রাফটিং কমিটির মেম্বার, দেন ইউ উইল গেট সাম আদার নেম। ওকে, সো এখানে আমি এক্সপ্লেন করবো না, কিন্তু আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট কি, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল যদি কমিটির কথা যদি বলি, মেজর 8টা কমিটি ছিল, আর মাইনর আমি যদি ভুল না করি মাইনর কমিটির 13টা কমিটি ছিল মেবি। ওকে, আপনারা একটু চেক করে নিতে পারেন। এই টোটাল এতটা কমিটির ইম্পর্টেন্ট রোল ছিল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আপনি অ্যাটলিস্ট এই যে 8টা মেজর কমিটি ছিল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, হ্যাঁ, এই 8টা কমিটির নাম এবং তাদের চেয়ারম্যান। ওকে, এই যে 8টা মেজর কমিটি আছে তাদের নাম এবং তাদের চেয়ারম্যান আপনারা ভালোভাবে জানবেন। ওকে, ভালোভাবে, বেশি কিছু নয়, তাদের নাম যেভাবে আমি বললাম যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে, সেম ওয়েতে স্টিয়ারিং কমিটি আছে, সেম ওয়েতে ইউনিয়ন কমিটি আছে। সো এইভাবে তাদের কমিটি এবং কমিটির চেয়ারম্যান, বাস একটুকু আপনারা অ্যানালাইসিস করে একটু পড়ে নেবেন। ওকে, একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমি ভিডিওটা অলরেডি কন্টিনিউ হচ্ছে, সো এই জায়গাতে একটা যে সাউন্ডগুলো এক্সট্রা সাউন্ডগুলো হচ্ছে, প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। ফর দ্যাট পারপাস আই এম এক্সট্রিমলি সরি। ওকে, সরকারিয়া কমিশন ওয়াজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং, অর্থাৎ সরকারিয়া কমিশন নিম্নলিখিত কোন বিষয় সম্পর্কিত ছিল? অর্থাৎ দেখুন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা যদি বলি, এই সরকারিয়া কমিশন ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমিটি। এই সরকারিয়া কমিশন কিসের রিলেটেড ছিল? ওকে, কিসের রিলেটেড এই সরকারিয়া কমিশন ছিল? সেন্ট্রাল স্টেট রিলেশন, জুডিশিয়াল রিফর্মস, ইলেকট্রাল রিফর্মস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। অর্থাৎ কি, কেন্দ্রীয় রাষ্ট্রের সম্পর্ক, বিচারিক সংস্থা, নির্বাচনী সংস্থা এবং প্রশাসনিক সংস্কার, নির্বাচনী সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং কেন্দ্র রাষ্ট্রের সম্পর্ক। সো রাইট অ্যান্সার ইজ দ্যাট দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশন রিলেটেড আমাদের এই সরকারিয়া কমিশন ছিল। সো আপনি সিম্পলি এটা বুঝে গেলেন যে সরকারিয়া কমিশন কিসের রিলেটিভ ছিল। সো এক্ষেত্রে সরকারিয়া কমিশন হলো আপনাদের সেন্ট্রাল এবং স্টেট, অর্থাৎ কেন্দ্র রাষ্ট্র সম্পর্কিত। ওকে, স্টেট এবং সেন্ট্রাল রিলেশন একটা কমিটি। প্রথম তো আপনি এটা বুঝলেন, এরপরে আপনাদেরকে জানতে হবে যে এটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সরকারিয়া কমিশন কবে এস্টাবলিশড হলো। ওকে, এবং সরকারিয়া কমিশন রিপোর্ট জমা দেয় আপনার 87-এ। দুইটা ডেট ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে সরকারিয়া কমিশন আমাদের স্টেট সেন্ট্রাল রিলেটিভ একটা কমিটি, যেটা স্টেট এবং সেন্ট্রালের রিলেশনের ডাইমেনশন এবং রিলেশনের বিষয়বস্তুগুলো নিয়ে মেনলি তারা একটা কমিটি তৈরি করা হয়েছে, যেটা অ্যানালাইসিস করেছে এবং তার কিছু রিকমেন্ডেশন জমা দিয়েছে। এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল 1983-তে, আর তারা রিপোর্ট জমা দেয় 1987-এ। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ দ্য এনাফ
নাম্বার অফ ইনফরমেশন, যে সরকারিয়া কমিশন স্টেট সেন্টার রিলেটেড একটা কমিটি, যেটা স্টাবলিশড হয়েছিল 1983-তে, আর তাদের যে রিপোর্ট বা রিকমেন্ডেশন সাবমিট করেছেন 1987-এ। ওকে, তারপরে যদি দেখি দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য লোকসভা ইজ ফিক্সড আন্ডার উইচ আর্টিকেল। খুবই দুর্দান্ত একটা কোয়েশ্চেন, যে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য লোকসভা, আমরা জানি আমাদের লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, 500, লাইক ম্যাক্সিমাম স্ট্রেংথ আগে 552 ছিল, কারণ আমরা জানতাম যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান ছিল, এখন বর্তমানে এটা দুজন কমে 550 হয়েছে। ওকে, সে লোকসভার স্ট্রেংথ যে ফিক্সড বলা হয়েছে, ফিক্সড আন্ডার উইচ আর্টিকেল, সো আর্টিকেল নাম্বার 81, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এই যে আলটিমেটলি এখানে বলা যায় লোকসভার কম্পোজিশন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ লোকসভার গঠন সম্পর্কে বলা হয়েছে। কম্পোজিশন বলতে গঠন বা কম্পোজিশন। ওকে, কম্পোজিশন সম্পর্কে বলা হয়েছে। কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 81 আর্টিকেলে বলা হয়েছে দ্য কম্পোজিশন অর লাইক গঠন অফ দ্য লোকসভা। ওকে, সেম ওয়েতে 80 আর্টিকেল, 80, আমি আরও একটা জিনিস বলে দিচ্ছি, 80 নম্বর আর্টিকেল, 80 নম্বর আর্টিকেল রাজ্যসভার গঠন সম্পর্কে বলা হয়েছে। ওকে, মনে রাখবেন দুইটা জিনিস। ওকে, রাজ্যসভা 80-তে রাজ্যসভা আর 81-এ লোকসভার গঠন বা কম্পোজিশন, লোকসভার স্ট্রেংথ বলা হয়েছে 81-এ, আর রাজ্যসভার স্ট্রেংথ বা কম্পোজিশন গঠন বলা হয়েছে 80-তে। ওকে, লোকসভার 81-এ আর রাজ্যসভার 80-তে। আই থিঙ্ক ইটস এনাফ নাম্বার অফ ইনফরমেশন। এই দুইটা জিনিস থেকে দুইটা লোকসভার যে দুইটা চেম্বারের দুইটা আলাদা আলাদা আর্টিকেলে তাদের কম্পোজিশন বা তাদের কী সম্পর্কে বলা হয়েছে। ওকে, এবার যদি আমরা 7 নম্বর কোয়েশ্চেন যদি দেখি, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে নিচের দেওয়া কোনটা ফান্ডামেন্টাল ডিউটির আন্ডারে আসে না? কি বলছে? প্রোটেকশন অফ মনুমেন্টস, প্রিজার্ভেশন অফ পরিবেশ সংরক্ষণ করা, নির্বাচনে ভোট দেওয়া, বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা, অর্থাৎ ডেভেলপিং দ্য সায়েন্টিফিক টেম্পার। সো এখানে আমরা দেখব যে নির্বাচন দেওয়া এরকম কোনো আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেই। সো রাইট অ্যান্সার ইজ সি। ওকে, এরকমভাবে কোয়েশ্চেন আসে। চলুন আমরা ফান্ডামেন্টাল ডিউটির সম্পর্কে আমরা কিছু জিনিস আলোচনা করে নিই। আমাদের ফান্ডামেন্টাল ডিউটি রিলেটেড আর্টিকেল যদি বলি এত। ওকে, দেন পার্ট যদি বলি 4A এবং আর্টিকেল 51A। ওকে, আমাদের বর্তমানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 11টা ফান্ডামেন্টাল রাইটস আছে, আর ফান্ডামেন্টাল রাইটসের যে আইডিয়াটা নেওয়া হয়েছে USSR থেকে। ওকে, আই থিঙ্ক এটুক অব দি ক্লিয়ার আপনাদের, লাইক 4A পার্টে আছে, আর্টিকেল নাম্বার 51A-তে আছে। বর্তমানে আমাদের কাছে 11টা ফান্ডামেন্টাল রাইটস আছে, আর ফান্ডামেন্টাল আইডিয়াটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে, USSR। ওকে, দেন আমি আরও কিছু ইনফরমেশান যদি বলি যে আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের অরিজিনাল পার্ট নয়, সেটাকে অ্যাডেড করা হয়েছিল 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইয়ার যদি বলি আমি 76। ওকে, এততে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডেড করা হয়েছে। ওকে, তারপরে যদি বলি এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাডেড করা হয়েছে, যে কমিটি মেনলি এটাকে রিকমেন্ড করেছে যে হ্যাঁ আপনারা ফান্ডামেন্টাল ডিউটিসকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডেড করুন, দ্যাট ওয়াজ শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি রিকমেন্ড করেছেন যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে অ্যাডেড করার জন্য। ওকে, অনেকগুলো ইনফরমেশান আমি কিন্তু লিখে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন, এগুলোকে প্র্যাকটিস করবেন, ভালোভাবে রিভিশন করবেন। ওকে, তারপরে যদি বলি ফান্ডামেন্টাল ডিউটিস কথা যদি বলি, ইনিশিয়াল টাইমে মানে যেদিন আমাদের ফান্ডামেন্টাল রাইটস এসেছিল ওই সময় আমাদের 10টা ফান্ডামেন্টাল রাইট ছিল। বর্তমানে অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে 11 ফান্ডামেন্টাল রাইটস আছে। সো এই যে 11 নম্বর যে ফান্ডামেন্টাল রাইটটা 11th ফান্ডামেন্টাল রাইট যে আছে এটা অ্যাডেড হয় 2002-এ। ওকে, 2002-এ অ্যাডেড হয়, সেটা হয়
86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে, ওকে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস 11 নাম্বার ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাডেড করা হয়। ওকে, আশা করে বুঝতে পারলেন। আর 11 নাম্বার ফান্ডামেন্টাল ডিউটিতে বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের স্কুলে পাঠানো গার্জিয়ানদের রেসপন্সিবিলিটি, ওকে, গার্জিয়ান বা প্যারেন্টসদের রেসপন্সিবিলিটি। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ দ্য আলটিমেট ইনফরমেশন রিগার্ডিং দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, দেন আমরা 8 নম্বর কোয়েশ্চেনের দিকে যদি যাই, কি বলছে 8 নম্বর কোয়েশ্চেন, which schedule of the Indian Constitution deals with the allocation of powers between the union and the state? অর্থাৎ ভারতীয় সংবিধান কোন সূচি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন নিয়ে কাজ করে? সো দ্য রাইট অ্যান্সার ইজ দ্যাট দ্য শিডিউল নাম্বার 7। শিডিউল নাম্বার 7 আমাদের সেন্ট্রাল স্টেটের পাওয়ার রিলেশনশিপ নিয়ে কাজ করে, পাওয়ার। ওকে, 7th শিডিউল, রাইট অ্যান্সার ইজ 7th শিডিউল। 7th শিডিউল ইজ দ্য রাইট অ্যান্সার। চলুন আমরা দেখি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে পাওয়ার ডিভিশন, যে আমরা জানি ইউনিয়ন লিস্ট আর দেয়ার স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই সবগুলো কোথায় আছে? আমাদের 7th শিডিউলে এই জিনিসগুলো আছে। ওকে, 7th শিডিউল ইজ দ্য রাইট অ্যান্সার, এক্সপ্লেন করার কিছু নেই। 6th শিডিউল যদি বলি, মেনলি 4টা এরিয়া স্টেটের কথা নর্থ ইস্টে, যেখানে এসটি ডোমিনেটেড এরিয়া, সেখানে আমি যদি বলি ত্রিপুরা, আসাম, then Meghalaya, then Mizoram. Okay, so these are the 4 state comes under the 6th schedule. 5th schedule under 10টা স্টেট আসে, নামগুলো দেখবেন। এবং 9th শিডিউল বলে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কথা বলে, ঠিক আছে। আপনি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি বলি, ইন্ডিয়ান কনস্টিটিউশনে বর্তমানে দেয়ার আর টোটাল 12 শিডিউল। ওকে, 12 শিডিউল আছে। ওকে, অরিজিনালি মানে যে সময় আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন লাগু হয়েছে, অরিজিনালি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 8টা শিডিউল ছিল, এবং পরবর্তীতে আরও 4টা শিডিউল অ্যাড হয়। ওকে, 8টার সাথে প্লাস 4টা অ্যাড হয়, 4টা অ্যাড হওয়ার পরে টোটাল 12টা শিডিউল হয়। ওকে, এই 4টা শিডিউল কবে কোনটা অ্যাড হয়েছে আপনি সেটা জানতে হবে এক্সামের পার্সপেক্টিভে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। ওকে, যে ইনিশিয়ালি টোটাল শিডিউল ছিল 8টা, বর্তমানে আছে 12টা, 4টা অ্যাড হয়েছে, 4টা কবে কোনটা অ্যাড হয়েছে এটা আপনাদেরকে জানতে হবে। ওকে, দেন আমরা যদি কোয়েশ্চেন দেখি, দ্য প্রিন্সিপল অফ সেপারেশন অফ পাওয়ার ইন ইন্ডিয়া ইজ প্রাইমারলি ডেরিভ ফ্রম উইচ থিঙ্কার? অর্থাৎ ভারতের ক্ষমতা পৃথকীকরণের নীতি মূলত কোন চিন্তাবিদ থেকে উদ্বৃত্ত হয়েছে? অর্থাৎ দেখুন, এখানে রাইট অ্যান্সার বলে কি, অপশনে মন্তেস্কিউ আছে, জন লক আছে, রুশো আছে, থমাস হব আছে। আমরা জানি রাইট অ্যান্সার ইজ মন্তেস্কিউ। ওকে, মন্তেস্কিউই তিনি যে প্রথম ব্যক্তি যিনি সেপারেশন অফ পাওয়ারের কথা বলেছেন। তিনি একটা বই লিখেছেন, স্পিরিট অফ পাওয়ার মেবি, স্পিরিট অফ পাওয়ার, আমি এক্স্যাক্টলি বইটার স্পিরিট অফ পাওয়ার মেবি, সে এই বইটাতে তিনি, সো এই বইটাতে মেনলি তিনি like separation of power, spirit of law, yes, spirit of law. Okay, just a minute, spirit of law, the spirit of law, এই বইটা লিখেছেন কে? এই বইটা লিখেছেন মন্তেস্কিউ। কততে লিখেছেন? 1748 খ্রিস্টাব্দে তিনি স্পিরিট অফ ল বইটা লেখেন। আর যেখানে তিনি এই বইটার মধ্যে সেপারেশন অফ পাওয়ার সম্পর্কে তিনি লিখে গিয়েছেন। ওকে, আর এরপরে সেটা ইউএসএ অ্যাডপ্ট করেছেন। বর্তমানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেপারেশন অফ পাওয়ার আমরা দেখতে পাই। সেপারেশন অফ পাওয়ার মানে কি, যে গভর্নমেন্টের যে অর্গানসগুলো আছে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এই তাদের পাওয়ার যাতে সেপারেট করা একজন আরেকজনের থেকে, কি সেপারেট পাওয়ার। ওকে, সেপারেট পাওয়ার, ডিভিশন অফ পাওয়ার। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার হলো এই কোয়েশ্চেনটা আপনাদের। সেপারেশন অফ পাওয়ার মেনলি মন্তেস্কুর একটা ইম্পর্টেন্ট বই আছে, দ্য স্পিরিট অফ ল, যেটা তিনি 1748 সালে তিনি লিখেছেন। চলুন, এখানে টোটাল অনেকগুলো কোয়েশ্চেনে আছে, সো আমি শুধুমাত্র 10টা কোয়েশ্চেনে আজকে আলোচনা করছি। পরবর্তী সেশনে অন্যান্য যে রেস্ট অফ কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করবো। ওকে, হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস দ্য অ্যান্টি ডিফেকশন ল? অর্থাৎ কোন সংবিধান সংশোধন অ্যান্টি ডিফেকশন আইন প্রবর্তন করেন? দেখুন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে
আমি বললাম যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 12টা শিডিউল আছে, এর মধ্যে এই যে অ্যান্টি ডিফেকশন ল, এটা মেনলি 10 শিডিউলে বলা হয়েছে। ওকে, আর এটা অ্যাডেড করা হয়েছে, অ্যান্টি ডিফেকশন ল অ্যাডেড করা হয়েছে 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে 1985-এ। 1985-এ সেটা অ্যাডপ্ট করা হয় অ্যাজ এ 10 শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্টি ডিফেকশন ল। ওকে, সো অ্যান্টি ডিফেকশন ল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশন করা হয়েছে থ্রু দ্য 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, সো আমি যখন উপরে আপনাদেরকে বললাম যে আপনারা যখনই পড়বেন এই যে 12 শিডিউল, এগুলোর নামগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। স্পেশালি প্রথম 8টা শিডিউল তো ইনিশিয়াল টাইমে ছিল, এরপরে যে 4টা শিডিউল অ্যাডেড হওয়ার পরে বর্তমানে 12টা শিডিউল আছে, এই 4টা শিডিউল কবে অ্যাড হলো এবং তার নাম কি। যেভাবে আমি যদি বলি, এই যে এখানে 10 নম্বর শিডিউলটার নাম হলো অ্যান্টি ডিফেকশন ল। ওকে, অ্যান্টি ডিফেকশন ল। 10 নম্বর শিডিউলটার নাম কি? অ্যান্টি ডিফেকশন ল। জাস্ট আমি 10 শিডিউলটার নাম হলো অ্যান্টি ডিফেকশন ল। এই অ্যান্টি ডিফেকশন ল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের থ্রুতে অ্যাড করা হয়। আর ইয়ার যদি বলি 1985, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, 1985-এ অ্যান্টি ডিফেকশন ল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 10th শিডিউল। ওকে, 10th নাম্বার শিডিউল, যা 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের থ্রুতে 1985-এ অ্যাডেড করা হয়েছে। চলুন, আজকে আমরা মেনলি 10টা কোয়েশ্চেন করলাম উইথ লট অফ ডিসকাশন অ্যান্ড ইনফরমেশন। আশা করি এই টাইপের সেশনগুলো আপনাদেরকে অনেকটাই হেল্প করবে আগামী দিনগুলোতে, এবং আমরা এই সেশনগুলোকে কন্টিনিউ করব যেখানে আমরা কোয়েশ্চেনের থ্রুতে ইনফরমেশনগুলোকে আমরা অ্যানালাইসিস করব। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ এফেক্টিভ ওয়ে অফ লার্নিং, যেখানে আমরা কোয়েশ্চেনের থ্রুতে আমরা রিলেটিভ ইনফরমেশন অ্যাজ ওয়েল এজ পুরো টপিকটাকে আমরা রিভিশন করছি। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তী সেশনে আপনাদের সাথে আবার দেখা হবে।